আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তুলোর মতো মেঘগুচ্ছ বিচরণ আকাশে, মাঠে বাতাস, কোমল লাল বন্য আকাশ, কবিতাটা কবির ভাষায় কবিতার যোগ্য, প্রেমিকার প্রেম জাগরণের মতো, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতো, সাথে মন খারাপে আপৃষ্ট চিত্র দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের দ্বিতীয় ধাপ অপরাহ। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চললো। গতকাল থেকে অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সেরকম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রায় যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার বা হাতের গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিতারের সামনে মেলে ধরল। সেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয় তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন 2 হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিনই মনে হলো আমার মাকে দেখছি। সেই 2 দিনের শিশুটা কি মায়া লাগলো আমায়, কে জানে। এরপর থেকে আমি তোমার মা হারানো শোক ভুলে গেলাম। তোমার পুরোনো তোফা চিত্রাঙ্গনা, তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই। কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমিই তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা মানে উপহার, সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পরে ভুল সিদ্ধান্তে ডুবে দিয়েছো। আমি তোমায় এমন ক্ষতি দেখতে পারবো না। আমি জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলছে তোমার মন গোপন কোনো কথার আস্তরণই, তাই তোমার এই সিদ্ধান্ত। কেন মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আমায় দেখলে না যা মেনে নিতে পারবো না? তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও, তোমার জীবন আমি তা দেখতে পারবো না। ভালো থেকো ইতি, তোমার তথাকথিত মা। যেটি শেষ সমাধানটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সমাধান করেছে, কিন্তু সেও কি করবে। বাবা সেদিন রাতে থেকে তার জীবনের ভয়াবহতার কথা জানিয়েছে, সে যা মানতে পারেনি। এমন একটা অপরিচিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গেছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বেঁচে যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান, আত্মহত্যা মহাপাপ, সেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও, যেখানে জীবনটাই পাপের ফসল সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অসুরের গোপনে চলে গেল মুক্তের মতো, তাদের কেমন বিপন্নতা। আরে আমার চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠে ভেসে আসতে চিত্রা চোখের অশ্রু মুছে ফেললো। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, জেনে গেলেই তো চালিয়ে দেবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার পেট ভারী নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব মারাত্মক হার মানে। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রা হাসলো, কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদাপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেনে দিল চিত্রার, মিষ্টি হেসে বলল, সুন্দর লাগে নাকি রে? কই তোর দুরা ভাই আদর টাদর করে না যে এখন? মুটিয়ে গেছে কি না? চাঁদনি আপার কথায় কারণে ফিক করে হেসে চিনল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে গেছে শরম? শুনেছি দিনে 14বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না? চিত্রা রোহি সশব্দে আবার হেসে উঠলো। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্য এসব বলছে তা আর বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক, এই মানুষগুলো তো ভালোবাসছে অনেক। হাসতে হাসতে কখন যে আনমনি চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রুকণারা, আনমনি না চাইতো শব্দ করে কেঁদে উঠলো চিত্রা। সে যে ব্যথা লুকোনোর মতো অত কঠিন কাজও করতে পারেনি, আজও তার হৃদয়কে গ্রিটিং ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেললো। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরলো, আদরের স্বরে বলল, কাঁদিস না চিত্রা, জাতি ফিরে আসবে। আদরের অলাপে কান্নারা আহ্লাদ পেয়ে বসলো। গাছেটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ফিটকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাইরে ছিল। মেয়েটা হয়তো বুঝেছে তার মায়ের এদেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকে করে করে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে দিচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পরই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে, হয়তো আবার হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছা ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষিত হয়ে যায় এই অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল, অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্য বেঁচেছিলেন। ওই যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহিকে প্রথম প্রথম সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রেখে, কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনের মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনা হয়েছে কেবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ। পরনে তার বেশ ফর্মাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুবই কথা কম হয় তার, না পারতে বলে আর কি। আমজাদও তেমন আমজাদকে দেখো তেমন একটা হেলদোল দেখালো না অবনী। আগের জায়গায় বসে রইল নিরুপায়। আমজাদ কেবিনে প্রবেশ করি শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চিড়ির পিঠে রেখে সে কেবিনের সাথে লেগে ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপর ওপর হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না, কেমন বোকা বোকা সিধে আর কি মানুষ বউ পাগল বলতো। অথচ আজ সে আমজাদ গভীর শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটার শব্দ ভরিয়ে দিতে উচ্চস্বরে বেজে উঠলো আমজাদ সদগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে। সেখানে জ্বলজ্বল করছে সেই মধ্যরাতে হৃদয়ে ঝুঁসে দেওয়ার নামটা, জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এই বসে এসে সঙ্গে হেরানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে দূরেই অথচ সে দূরেই অথচ
অথচ সে দূরেই যাচ্ছে সেসবের থেকে, ততই যেন তাকে এসব জাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাঁচতে বাঁচতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন আমজাদ। আবরণের ঘামে চুপচাপ হওয়া মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ হলো তার। আবরণের কাছে এসেই অবাক মনে প্রশ্ন করলো, এমন শীতলরুমেও ঘামছে কেন অবু? তোমার কি শরীর খারাপ করছে? অবলা বেগম নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হলো সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অত বেশ ধীর কণ্ঠে বললেন, ঠিক আছে আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারলো না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জোর পরীক্ষা করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুচলালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বরও তো ওঠেনি, তবে এমন অসুস্থ লাগছে না তোমাকে? আজ আমার অসুস্থতা তোমায় ছুতে পারবে আমজাদ? আবনি 40তম বয়সের কণ্ঠে 85ও ছোঁয়া, কি পড়ো অভিমান ছাপ। আমজাদকে বুঝতে পারলো সে অভিমান। তন্ত্রের মধ্যে আবার সশব্দে বেজে উঠল আমজাদের ফোনের স্ক্রিনে তাকিয়ে এসে খুব করে কেবিন ছেড়ে যেতে বেরিয়ে গেল। অনেক রকম শ্বাস ফেললেন, ছিল করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভাব করে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মাছাড়া বাড়িটাতে আর এক মুহূর্ত ভালো লাগে না, কেমন পানসে লাগে সব। পৃথিবীতে হুট করে কেমন তেতো তেতো ঠেকছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোটো চুলগুলো একপাশে বেনে গাঁথা, শরীরটা বেশ সাদামাটা জামা, ছায়ডাঙা, এবারও ধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। আরে রঙ্গনা, রাস্তায় কি করে? চিত্রা থামলো। এ রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতে বাহারের হাস্যজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখে জুড়ে। চিত্রা থামলো, ধীরকণ্ঠে বলল, আপনি রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রের পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে বলল, হ্যাঁ কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না, ঘুরছিলে একা একা? বাহারের দৃষ্টি তখন চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ প্রশ্নের হাত ছাড়াছাড়ি। চিত্রা ধীরকণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল, চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মেসেজের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। অযুব কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম? নিজের সর্বনাশ। বাবার আগতে আমার অতীত নিয়ে তা ছিল, আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহা দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো, কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো। হলুদার রাস্তাটা কেমন মোহনীয় লাগে। চিত্রাও বাহারের পাশে এসে বসলো। বহুদিনের শখ তার বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলো নিজেদের দুঃখ সুখের গল্প করবে। তবে কি খুব দ্রুতই এসে পড়লো সেই দিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম দু কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বললো, এবার বলো তো, হুট করে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার কারণ কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল, চোখ জুড়ে নেমে এলো তার সেই দিন রাতের কথা। সেদিন নুরুল সাথে করে এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে বলে চোখ মুখ টলটল করে ওঠে তার। নুরুল সদকর দৃষ্টি তখন বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখনও কি ভিড়মোহ। বাবার হুট করে বলা প্রশ্নে সে হতভম্ব। নুরুল সদকর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করলো, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নে উপর নিচ মাথা নাড়ালো। ধীরকণ্ঠে বলল, হ্যাঁ আব্বু পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো চট জলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রা ছুটতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধ ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখন বাবা আগের মতো ঠাই বসে আছেন। চিত্রা চা গিয়ে দিতে নুরুল সদকর বেশ হাসিখুশি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকে অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়ে চিত্রা চায়ের কাপে চুমুক দিল। নুরুল সদকর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন। চমৎকার এক হাসি দিয়ে বললেন, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সদকর চায়ের কাপটা পিরিচের উপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিরবিষ্য কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি চিত্রা। তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লোভাচ্ছে কেন? বাবা কি তার জীবনের চির সত্যিটা আজ বলবে? নুরুল সদকর তন্দার মধ্যে বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে নাই। তোমায় অপছন্দ করে সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে দেখালো। নুরুল সদকর সেদিকে দৃষ্টি নাড়িয়ে বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সদকর বাড়ির কেউ না? চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অনড়তার দৃষ্টি। ভাষাটা তখন স্তব্ধ। নুরুল সদকর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রের উপর থেকে। সে রাস্তায় নিঃশব্দ করে বললেন, তুমি আমার মেয়ে না, এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণ হতভম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করলো বাবা? তো বন্ধুরা, আগের গল্পটা এখানে শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।